Guys, La Liga is getting interesting. Mbappe can't stop scoring, Atleti can't stop dropping, and Barcelona can't stop slapping his opponents. আর আজকের ভিডিওতে আমরা লা লিগার সেই টপ 3 ক্লাব অর্থাৎ রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা এবং অ্যাটলেটিকো মাদ্রিদের কারেন্ট অবস্থানে কথা বলবো। সো গেম উইক 5 হয়ে গেছে এবং গেম উইক 5 এর পরে আমরা তিনটে ক্লাবের রেজাল্ট পেয়ে গিয়েছি। তো প্রথমে আমরা কথা বলবো সবথেকে রিসেন্ট গেম বার্সেলোনা। গেম নিয়ে আমি তেমন কিছু বলবো না, কারণ বার্সেলোনা এট দি এন্ড জিতে গিয়েছিল, যেটা সবার এক্সপেক্টেড টাইপ অফ একটা জিনিস। বাট হ্যাঁ, যেহেতু এটা গেথাফে ছিল, কারণ গেথাফে তেমন একটা টিম সে কিনা খুবই খারাপভাবে খুবই হারাম টাইপের ফুটবল খেলে। কারণ গেথাফের যে কোচ বোদালাস সে খুবই আম, আহ, আহ, কি বলে প্র্যাগমেটিক টাইপ অফ কাইন্ড অফ একটা কোচ, আর যা কিনা আমরা দেখে আসছি। কারণ বার্সেলোনার গেথাফের এগেইনস্টে লাস্ট 5টা ম্যাচের মধ্যে একটা ম্যাচই বার্সেলোনা মাত্র 4 গোলের ব্যবধানে জিতছে, বাকি সব গোল 1 গোলের ব্যবধানে জিতছিল বার্সেলোনা। সো গেতাফে এমন একটা টিম, কারণ সে সবসময় বার্সেলোনার নাকের উপরে ঝামেলা করে রাখে, এরকম একটা দল হচ্ছে গেতাফে। ম্যাচের উপর ট্যাকটিক্স এবং পারফর্ম নিয়ে যদি হালকার উপর একটু কথা বলি, তাহলে হচ্ছে এই ম্যাচে একটু দেখার মতো অনেক কিছু ছিল, কারণ ট্যাকটিক্সে অনেক কাইন্ড অফ চেঞ্জেস ছিল। কারণ এই ম্যাচে আমরা রোটেট করে খেলেছি, কারণ বার্সেলোনার আপকামিং স্কেডিউল অনেক টাফ একটা স্কেডিউল। কারণ বার্সেলোনা এই সপ্তাহের মধ্যে 3টা গেম খেলার কথা ছিল, যা কিনা আমরা একটা খেলাম গেতাফের এগেইনস্টে। সো যদি আমরা প্রত্যেকটা প্লেয়ারকে 3টা ম্যাচ লাগাতার খেলাই, তাহলে ইনজুরির চান্সটা বেড়ে যাবে। সো এই ম্যাচে প্রয়োজন ছিল কি রোটেশন করে খেলানোর, যা কিনা আমরা এই ম্যাচে দেখছি। কারণ এখানে ডিফেন্স লাইনে আমরা প্রত্যেকবার কুবার্সি এবং আরাহোকে দেখি, বাট এইবার আমরা এরিক গার্সিয়া এবং দেখেছি খ্রিস্টানসনকে, যা কিনা আমার মধ্যে খুব ভালো একটা ডিসিশন, কারণ তাদেরও গেম টাইম দেওয়ার প্রয়োজন। আর ম্যাচের মধ্যে তারা ভালো পারফর্ম করেছে, তাদের জুটিও একটা ভালো পারফর্ম করেছে, কারণ দুজনের মধ্যেই একটা এক্সপিরিয়েন্স আছে। এরিক গার্সিয়া ইয়াং আছে, তার মধ্যে সেই লেভেলের একটা এক্সপিরিয়েন্স আছে, তার মধ্যে সেই বল ডিস্ট্রিবিউশনের একটা কোয়ালিটি আছে। অন্যদিকে খ্রিস্টেনসেনের মধ্যে বল ডিসরাপ্টারের একটা কোয়ালিটি আছে, ডিফেন্স লাইনকে মেনটেন করার একটা কোয়ালিটি আছে। ওভারঅল টিম নিয়ে যদি আমি কথা বলি, সো এই সিজনের শুরুর সময় বার্সেলোনা যদিও প্রথম ম্যাচটা 3 গোলের এগেইনস্টে জিতে গেছিল, আই গেস লেভান্তের এগেইনস্টে, বাট হান্সি ফেলিক সে নিজে বলেছিল কি আমার টিম প্রপার 100% দিয়ে খেলছে না, তারা 50% দিয়ে খেলছে। আর তার জন্য সে বলেছিল কি তার টিমকে 100% দিয়ে খেলতে হবে। আর আমরা এটা প্রেডিক্ট করেছিলাম কি হয়তো বার্সেলোনা এর থেকে অনেক ভালো দিকে যাবে না খারাপ দিকে যাবে। বাট আলটিমেটলি বর্তমানে যে কন্ডিশনে আছে বার্সেলোনা দিন দিন ভালোর দিকে যাচ্ছে, কারণ বার্সেলোনার প্লেয়াররা এখন স্টেপ আপ করা শুরু করেছে। কারণ যখন কোন একটা প্লেয়ার পারফর্ম করে না, সে অন্য একটা প্লেয়ার পারফর্ম করে। কারণ লাস্ট সিজন যে আমরা দেখেন, যখন লামিন ইয়ামাল ছিল না, বার্সেলোনা অনেক স্ট্রাগল করেছিল। কারণ লাস্ট সিজন যখন লামিন ইয়ামাল ছিল না, আমরা একটা ম্যাচও জিততে পারছিলাম না, সব ম্যাচে স্ট্রাগল করেছিলাম, ড্র নাই লস, ম্যাক্সিমাম টাইমে লসই ছিল। নভেম্বরের ওই দিকের কথাটা বলছি আমি। বাট এই সিজনে আমাদের ওই জিনিসটা ফিক্স করার প্রয়োজন ছিল, কারণ আমরা একটা প্লেয়ারের উপর ডিপেন্ডেন্ট হতে পারি না। আর এই জন্য আমরা র্যাশফোর্ডকে সাইন করি, আর রুনি বাগদিকেও সাইন করি, যা কিনা আমাদের টিমের মধ্যে একটা ডেপথ দেয়, যা কিনা আলটিমেটলি ওয়ার্ক করে। কারণ এই ম্যাচে আমরা এই লাস্ট দুটো ম্যাচে লামিন ইয়ামাল ছিল না, নিউক্যাসলের ম্যাচেও লামিন ইয়ামাল ছিল না, এই ম্যাচেও লামিন ইয়ামাল ছিল না, বাট আমরা তাও ম্যাচগুলো জিতছি, কারণ আমাদের অন্যান্য প্লেয়ারগুলো স্টেপ আপ করে। আর যদি আপনার বেঞ্চ স্ট্রং না হয়, আপনি কখনো বড় ট্রফি জিততে পারবেন না। আর আমরা লাস্ট সিজন এই নিয়ে সাফার করছিলাম কি আমাদের তেমন লেভেলের বড় কোনো প্লেয়ার ছিল না, মানে বড় আর বেঞ্চ স্ট্রেংথ ছিল না। কারণ এই জন্য আমরা চ্যাম্পিয়ন্স লিগের ওই সময় যে যখন আমাদের কোন্ডে বার্ডে ইনজেড হয়ে গেছিল, আমরা ওই সময় যত ভালো পারফর্ম করতে পারি নাই, আমরা লাস্টে যে ইন্টারের কাছে হেরে যাই। আর এই জন্য এই সমস্যাটা হয়। অন্যদিকে পিএসজি দিতেছিল, কারণ পিএসজির কাছে অনেক ওয়াইড একটা বেঞ্চ স্ট্রেংথ আছে, ঠিক আছে। আর এই জন্যই তারা যখন ইনজুরি থাকা সত্ত্বেও তারা অনেক দূর এগিয়ে যেতে পেরেছিল। বাট বার্সেলোনার ক্ষেত্রে সেই জিনিসটা হয় নাই, আর আমরা এই সিজনে ওই জিনিসটাকে এক্সপেক্ট করতে পারি। কারণ আমাদের যদি ডিফেন্স লাইনে দেখেন, যদিও ইনিংস চলে গিয়েছে, সেটা একটা বড় একটা লস, বাট আমাদের কাছে জেরার্ড মার্টিন আছে, বাল্ডে আছে। আর বর্তমানে যেহেতু বাল্ডে নেই, জেরার্ড মার্টিনে খেলছে। ডিফেন্সে এরিক গার্সিয়া, আরাহো, কুবার্সি, খ্রিস্টেনসন আছে। রাইট ব্যাকে আমাদের আছে আপনার হলো কোন্ডে। যদি কোন্ডে না থাকে, এরিক গার্সিয়া ওখানে খেলতে পারে। যদি এরিক গার্সিয়া না খেলে, আরো অনেক কটা প্লেয়ার আছে, একাডেমির মধ্যে প্লেয়ার আছে। আর বার্সেলোনার সব থেকে বড় বেনিফিট হচ্ছে সেটা হচ্ছে একাডেমি। কোনো সমস্যা হলে একাডেমি থেকে প্লেয়ার চলে আনো, কাজ হয়ে যাবে। মিডফিল্ডে তো আমাদের ডেপথ ভরা। আমাদের যেখানে বুস্কিট যাওয়ার পরে আমাদের একটা সমস্যা ছিল, সেটা হচ্ছে আমাদের ডিএম ছিল না। বাট এখন আমাদের কাছে ডিএম অনেক কয়টা আছে। আমাদের কাছে ফ্র্যাঙ্কি ডিয়ং আছে। আর যদি ফ্র্যাঙ্কি ডিয়ং এর অভাব হয়, আমাদের কাছে মার্ক কাসাডো আছে। কাসাডো না হলে বার্নাল আছে, যেখানে আমাদের এসিএল এর পর পুরো একটা সিজন বসেছিল, বর্তমানে রিটার্ন করেছে। তারপরে পেড্রি আছে, গাভি আছে, ফার্মিন আছে, ড্যানি অলমো আছে। বর্তমানে নতুন রুই বাগদিও সেই পজিশনে খেলতে পারে, যে ক্যাম্প। তারপরে ফেরান টোরেস আছে, ক্যাম্প খেলতে পারে। আমাদের কাছে গুলেরমো ফার্নান্ডেজ আছে, টনি ফার্নান্ডেজ আছে, দ্রো আছে, ইয়াংস্টার সবাই।
এরকম অনেক ডেপথ বর্তমানে বার্সেলোনার কাছে আছে। শুধু একটা জিনিসের প্রয়োজন, সেটা হচ্ছে পারফর্ম করা, যা কিনা হান্স ফ্লিক ধীরে ধীরে এই টিমটাকে দিয়ে আবার করাচ্ছে সেই লেভেলে পারফর্ম। কারণ ইন্টেন্সিটি যদি শো না করা হয়, আমরা সেই লেভেলে ট্রফি জিততে পারবো না। লাস্ট সিজন আমাদের ওয়ান অফ দ্য উইকেস্ট ডিপার্টমেন্ট ছিল, সেটা হচ্ছে আমাদের গোলকিপার ডিপার্টমেন্ট। যদিও শেষ নিয়ে গত সিজন স্টেপ আপ করেছিল, বাট সেটা এনাফ ছিল না, কারণ আমরা অনেক লাস্ট সিজনে অনেক রকম হাওলার দেখছি সেনের কাছ থেকে। সো আমরা এই সিজনে সাইন করি জোয়ান গার্সিয়া, আর আমার মতে এটা হচ্ছে আমাদের এই সিজনের সব থেকে বেস্ট সাইনিং বলতে পারেন। কারণ জোয়ান গার্সিয়া, আই মিন, এত ভালো পারফর্ম করেছে জোয়ান গার্সিয়া প্রত্যেকটা ম্যাচ থেকে, প্রথম ম্যাচ থেকে এই ম্যাচ পর্যন্ত তাদের কখনো মনে হয় 8 পয়েন্টের নিচে কোনোদিন রেটিংই যায় নাই। নিউ কাসলের ম্যাচে ভালো পারফরমেন্স, এই ম্যাচে ভালো পারফরমেন্স, তার আগের ম্যাচে ভালো পারফরমেন্স, বল ডিস্ট্রিবিউশন কোয়ালিটি তো একদম সলিড বল ডিস্ট্রিবিউশন কোয়ালিটি, তারপরে লং পাসেস, অনেক ভালো লং পাসেস সে দিতে পারে। আর আগের সিজনে যখন স্পেশালি টার স্টেগান যখন ছিল ব্যাকলাইনে, আমি কখনো সেফ ফিল করি নাই, কারণ যখন তখন যা খুশি হয়ে যেতে পারতো। কারণ যখন টার স্টেগানের কাছে বল যেত, মনে হতো কিছু না কিছু হয়ে যাবে, তখন আমি সেফ মনে করতাম যে এটা ভালো লেভেল প্রেস করে অন্য টিম। বাট কি জোয়ান গার্সিয়ার কাছে বল আছে, আমরা এরকম প্যানিকটা ফিল করি না, কারণ জোয়ান গার্সিয়া খুবই সুন্দরভাবে প্রেশারগুলো হ্যান্ডেল করতে পারে, খুবই সুন্দরভাবে লং থ্রো, লং পাস এভাবে করে দিয়ে দিতে পারে অন্যান্য প্লেয়ারের কাছে। এবং আমি এই পর্যন্ত যে কটা ম্যাচ দেখেছি জেরার মার্টিন বলি কেন, জোয়ান গার্সিয়ার, সে এই পর্যন্ত একটা বল ডিস্ট্রিবিউশনও ভুল করেনি, প্রত্যেকটা অ্যাকুরেট বল ডিস্ট্রিবিউশন ছিল। অ্যাটাক লাইনেও আমাদের কাছে ফেরান টোরেস, রাফিনা, মার্কাস র্যাশফোর্ড আমাদের নতুন সাইনিং, তারপরে আরও আছে আমাদের লেভানডস্কি আছে, আর লামিন ইয়ামাল আছে। সো এরা অনেক ভালো একটা স্কোয়াড দিয়েছে আমাদের কাছে, খুব একটা ভালো একটা ডেপথ দিয়েছে আমাদের কাছে, যা কিনা খুবই প্রয়োজন ছিল। কারণ ডেপথ না ছাড়া, আগেই বলেছি, ডেপথ না ছাড়া যেমন কোনো হাই লেভেলের ট্রফি জেতার চান্স থাকে না। আর বলছিলাম হান্সি ফ্লিকের কথা, হান্সি ফ্লিকও বলেছিল কি তার টিমকে ইন্টেন্সিটিটা শো করা লাগবে, যাকে আমরা লাস্ট সিজন দেখেছিলাম, বাট এই সিজনের শুরুতে আমরা সেই ইন্টেন্সিটিটা একটু ড্রপ করা দেখি। সোসিয়েদাদের ম্যাচে আমরা এরকম ইন্টেন্সিটি ড্রপ করে দেখি, যেখানে তার মানে একটা ড্র নিয়ে চলে আসে। বাট আলটিমেটলি আস্তে আস্তে বার্সেলোনা সেই রিদমে আস্তে আস্তে ব্যাক করছে, হান্সি ফ্লিক সেই রিদমে আস্তে আস্তে ব্যাক করাছে নিজের টিমকে, যা কিনা দেখে ভালো লাগছে। কারণ বার্সেলোনা যদি ইন্টেন্সিটি ড্রপ করে, বার্সেলোনা তেমন পারফর্ম করতে পারবে না। আর যা কিনা এক্সপেক্ট করবো আমরা কি লাস্ট সিজন থেকে বেটার অ্যাচিভমেন্ট, আর যেই অ্যাচিভমেন্টটা হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগ জিতা, সেটা পসিবল হবে না যদি আমরা সেরকম ইন্টেন্সিটি শো না করি, যেটা কিনা ফ্লিকের সব থেকে ইম্পর্টেন্ট একটা ডিমান্ড, সেটা হচ্ছে ইন্টেন্সিটি শো করা। সো গেম উইক 5-এর কথা বলছিলাম, তো গেম উইক 5-এ টোটাল এখনো 5টা ম্যাচ হয়ে গেছে, এবং বার্সেলোনা তাদের মধ্যে 4টা ম্যাচ জিতছে এবং একটা ম্যাচ ড্র করেছে, যেটা হচ্ছে সোসিয়েদাদের এগেনস্টে। আর তার কারণে আমরা এখন রিয়াল মাদ্রিদের থেকে 2 পয়েন্ট পিছিয়ে আছি, কারণ রিয়াল মাদ্রিদ অন্যদিকে টোটাল 15 পয়েন্ট, অর্থাৎ 5 আউট অফ 5 গেমে জিতে গেছে, এবং তারা 15 পয়েন্টের লিডে আছে, অর্থাৎ তারা বার্সেলোনা থেকে 2 পয়েন্টের লিডে এগিয়ে আছে। আর এই সিজনে রিয়াল মাদ্রিদ ইজ গেটিং রিয়েলি ডেঞ্জারাস, ঠিক আছে? কারণ রিয়াল মাদ্রিদ একটা প্রপার এক্সাম্পল এই সিজনের জন্য কি একটা ভালো, একটা ডিফারেন্ট টাইপ অফ, একটা ডিফারেন্ট মেন্টালিটি, একটা টেকটিক্যাল কোচ একটা টিমকে কত লেভেলে এক্সপ্যান্ড করতে পারে তাদের গোল স্কোরিং এর দিক থেকে, তাদের একটা প্রপার টিমের মতো দিক থেকে। লাস্ট সিজনও রিয়াল মাদ্রিদের কাছে অলমোস্ট সেম টাইপ অফ স্কোয়াড ছিল, কিছু কিছু সাইনিং ছিল, হ্যাঁ, বাট অলমোস্ট সেম টাইপ অফ স্কোয়াড ছিল। কিন্তু আমরা সেখানে দেখি যেহেতু কার্লো অ্যানচেলটি সেরকম টেকটিক্যাল ম্যানেজার নয়, যদিও সে রিলেশনশিপ টাইপ অফ ম্যানেজার, কি তার প্লেয়ারের মধ্যে একটা ভালো কেমিস্ট্রি তৈরি করে দিব, এবং তারা নিজেদের সেই কেমিস্ট্রির মাধ্যমে খুঁজে বের করে নেবে কি বল কিভাবে ডিস্ট্রিবিউশন করতে হবে, কিভাবে গোল থ্রেডগুলো ক্রিয়েট করতে হবে। বাট সেই জিনিসটা নিয়ে আপনি কখনো লেভেলের প্রজেক্ট ক্রিয়েট করতে পারবেন না, বড় লেভেলের প্রজেক্ট ক্রিয়েট করতে পারবেন না। আপনার একটা প্রয়োজন হবে একটা সাস্টেনেবল একটা প্রজেক্ট, যা কিনা নতুন কোচ জাভি আলোনসো প্রদান করবে। আমরা দেখে এসেছি তার লেভারকুসেন এর সময় কি সে লেভারকুসেন দলকে বুন্ডেসলিগা জিতেছিল কিভাবে, যেই দল কিনা কখনো বুন্ডেসলিগা জিতেছিল না, এরকম একটা দলকে সে বুন্ডেসলিগা জিতেছিল, কারণ তার একটা টেকনিক্যাল নলেজ ছিল। আমরা এই মাদ্রিদের ক্ষেত্রেও দেখি, মাদ্রিদের ক্ষেত্রে সে অনেক ভালো ভালো প্লেয়ার সাইন করে, কারারেসকে সাইন করে, আর আমার মতে কারারেস মেন্ডের উপর অনেক ভালো একটা ইম্প্রুভমেন্ট। ডিফেন্ডারের লাস্ট দিন ডিফেন্ডারের সমস্যা ছিল, সে ডিন হুইসেনকে সাইন করে, যার মতে আমার মতে সেও একটা অনেক ভালো সাইনিং। রাইট উইংয়ে মাস্তান্তোয়ানোসকে সাইন করে, যদিও বর্তমানে মাসান্তোনও ভালো পারফর্ম করছে এবং আর্দাগুলোরও ভালো পারফর্ম করছে, এবং তাদের এই জিনিসটার সমস্যা এখন কি তাদের অ্যাটাক লাইনে এখন প্লেয়ার বেশি হয়ে গেছে। কিন্তু এটা বলতে পারেন আপনি সাফারিং ফ্রম সাকসেস টাইপ একটা জিনিস, কি তাদের কাছে এত ভালো ভালো প্লেয়ার আছে কি তারা খেলাবে কিভাবে বুঝে পাচ্ছে না। যদিও কার্লো অ্যানচেলটি ধীরে ধীরে সেই জিনিসটাকে ফিট করার চেষ্টা করছে, কারণ রদ্রিগোকে এখন যদি দেখেন, কার্লো অ্যানচেলটি রদ্রিগো খেলাচ্ছে না, এবং ভিনিসিয়াস, যা কিনা আমরা লাস্ট 2 সিজন আগেও কি ভিনিসিয়াস রিয়াল মাদ্রিদের ফেস করে আসছিলাম, এমবাপ্পে আসার পরে সেই ফেসটা এখন আর নেই। এখন জাভি আলোনসো এক মোটেও ভাবে না কি জেরার মার্টিন ভুল কেন আবার ভিনিসিয়াসকে বেঞ্চ করার কথা, সে এখন এরকম জিনিস, কারণ চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ভিনিসিয়াস কিন্তু বেঞ্চই ছিল। রিয়াল মাদ্রিদ লাস্ট সিজন থেকে এখন বর্তমান সিজনে মানে যেই দিকে লাস্ট সিজন রিয়াল মাদ্রিদের সমস্যা ছিল, সবকটি দিক থেকে বর্তমানে রিয়াল মাদ্রিদ ইমপ্রুভ করেছে।
আর স্পেশালি এমবাপ্পে, ঠিক আছে, এমবাপ্পে লাস্ট সিজনও কিন্তু খারাপ খেলে নাই, প্রথম হাফেও যদিও প্রথম সিজনের ফার্স্ট হাফে সেটাও ব্যাট পারফর্ম করেছিল, স্পেশালি আল ক্লাসিকো ম্যাচটাই, বাট আলটিমেটলি সে নিজেকে রিডিম করে নেয়। কিন্তু যেহেতু সামনে ওয়ার্ল্ড কাপ আছে আর নতুন কোচ এসেছে জাভি আলোনজো নিজের প্রজেক্টের ফেস হিসেবে এমবাপ্পেকে নিয়েছে। এমবাপ্পে হচ্ছে বর্তমানে জাভি আলোনসোর প্রজেক্টের ফেস, এবং সেখানে প্রত্যেক ম্যাচেই তার কন্ট্রিবিউশন থাকবে, গোল তো আছে, ট্যাপ ইন গোল, ব্যাঙ্গার গোল, পেনাল্টি গোল, সব রকম গোলই এমবাপ্পে এখন স্কোর করেছে, কারণ এখন সে বর্তমানে রিয়াল মাদ্রিদের কর্তা ধরতে হয়ে গেছে এরকম অবস্থা। কারণ সে যদি না খেলে তার টিমের একটা আলাদা সমস্যা হবে, কারণ বর্তমানে যদি দেখেন, যদি ভিনিসিয়াস না খেলে টিমে রিয়াল মাদ্রিদ তেমন কোনো প্রবলেম হবে না, কিন্তু যদি এমবাপ্পে না খেলে তাহলে একটা সমস্যা হবে। কারণ আপনি যদি দেখেন এমবাপ্পেকে সে বেঞ্চও করাতে পারবে না, এমন একটা অবস্থায় চলে গেছে এমবাপ্পে, সে এই লেভেলে এখন পারফর্ম করছে এমবাপ্পে। আর হ্যাঁ, বর্তমানে রিয়াল মাদ্রিদ অনেক ভালো চান্সে আছে, তারা পাঁচটা ম্যাচ টানা জিতেছে, এবং আমি বলবো তাদের এখন লালিগা জিতে একটা ফেভারিট টাইপ অফ চান্স তারা ক্রিয়েট করে ফেলেছে, তাদের কাছে লালিগা জিতার খুবই একটা ভালো স্ট্রং চান্স আছে। কারণ হ্যাঁ, আমি বলবো কি এখন রিয়াল মাদ্রিদ অনেক স্ট্রং টিম হয়ে গেছে, আর বার্সেলোনা এই জন্যই বার্সেলোনাকেও এই লেভেল ইমপ্রুভ করতে হবে, যদি ইমপ্রুভ করতে না পারে লালিগা হয়তো বার্সেলোনা নিতে পারবে না, কারণ রিয়াল মাদ্রিদ বর্তমানে একটা কাউন্ট করার মতো টিম হয়ে গেছে এই সিজনে, লাস্ট সিজনে ছিল না, এই সিজনে হয়েছে। কারণ লাস্ট সিজন তো দেখেন, আগেও বলছি লাস্ট সিজন তেমন হার্ড লেভেল পারফরমেন্স ছিল না, বাট এই সিজন তারা করছে। মাদ্রিদ নিয়ে যখন কথা হচ্ছে, আরেকটি ক্লাব সেটি হচ্ছে আটলেটিকো মাদ্রিদ। আর এই সিজন আটলেটিকো মাদ্রিদের প্লেয়ারের মধ্যে অনেক রকম চেঞ্জেস হয়েছে, পুরো স্কোয়াডই অলমোস্ট রিভ্যাম্প হয়ে গিয়েছিল, ভালো ভালো প্লেয়ার এসেছে, নতুন নতুন প্লেয়ার এসেছে, তারা তো রিয়াল মাদ্রিদ থেকেও বেশি প্লেয়ার সাইন করেছে, এবং বেশি এক্সপেন্সিভ প্লেয়ার সাইন করেছে, রাসপাদরিকে এনেছে, আরও ডিফেন্সের প্লেয়ার এনেছে, অনেক প্লেয়ার এসেছে যাদের আমি চিনিও না, আবার অনেক আছে তারা মানে ছোট ক্লাব থেকে নাম করা কিন্তু ভালো প্লেয়ার ছিল, এরকম প্লেয়ার, আন্ডাররেটেড বোলার টাইপের প্লেয়ার, যেমন অ্যালেক্স বাইনেকে সাইন করেছে তারা, সেটা টপ লেভেলের সাইনিং। আমি আবার বলছি রাসপাদরিকে সাইন করেছে, আরও অনেক প্লেয়ার সাইন করেছে তারা। বাট যদি আপনি তাদের পারফরমেন্সের উপর নোটিস করেন, তারা বর্তমানে এখন টেবিলের 12 নম্বরে রয়েছে, ঠিক আছে, কারণ তারা লাস্ট 5টা ম্যাচের মধ্যে মাত্র একটা ম্যাচ জিতেছে, এবং বাকি 3টা ম্যাচ ড্র এবং একটা ম্যাচ হেরেছে। আর যা কিনা আপনি ডিয়েগো সিমোনের স্কোয়াডের কাছ থেকে এক্সপেক্ট করেন না, স্পেশালি একটা ক্লাবের প্রেসিডেন্ট যখন ওই কোচকে বলেই দেয় কি আমি সিজন এক্সপেক্ট করছি চ্যাম্পিয়ন্স লিগ জিতার, যা কিনা আটলেটিকোর প্রেসিডেন্টই বলেছিল প্লেয়ারগুলো সাইন করার পরে কি আমরা এবার এক্সপেক্ট করছি চ্যাম্পিয়ন্স লিগ জিতার। কিন্তু সিমিওনি এই ব্যাকলাসের পিছনে বলেছে কি আমাদের আরো টাইম প্রয়োজন, কারণ আমাদের প্লেয়ার নতুন, আমাদের নতুন প্লেয়ারকে সাজাতে হবে, যা কিনা ভুল না, বাট কতদিন চলবে এটা? লাস্ট সিজনেও কিন্তু আটলেটিকো মাদ্রিদ অনেক ভালো ভালো সাইন করেছিল, তারা সোলোতে এনেছিল, কনার গ্যালাগারকে এনেছিল, তারা লিওনার মনকে এনেছিল, আলভারেজকে এনেছিল, বাট আলটিমেটলি সেই জন্য তারা কিছু করতে পারেনি। এই সিজনেও আরো ভালো ভালো সাইনিং দিয়েছে, বাট সেই সিজনে আমার মনে হচ্ছে না সেরকম কিছু করতে পারবে, কিন্তু এখনো সময় আছে, কেবলমাত্র গেম উইক 5 এখনো তারা কাম ব্যাক করতে পারে। বাট এই জিনিসটা কিন্তু সবসময় চলতে পারে না, কারণ জিয়াগো সিমিওনি কিন্তু আটলেটিকো মাদ্রিদে আজ থেকে নেই, অনেকদিন ধরে রয়েছে, এবং তাকে ভালো ভালো প্লেয়ার দেওয়া হয়, স্কোয়াড দেওয়া হয়, বাট আলটিমেটলি কোনো না কোনোভাবে তার স্কোয়াড ক্রাম্বল করে যায়, আর যা কিনা উচিত না, কারণ তারা এখন বর্তমানে 12-এ ফিনিশ করছে, ঠিক আছে, 12-এ ফিনিশ করা আপনি যে আটলেটিকো মাদ্রিদের কাছে এই জিনিসটা এক্সপেক্ট করবেন না, স্পেশালি ডিয়েগো সিমিওনের আটলেটিকো মাদ্রিদের কাছে এই জিনিসটা এক্সপেক্ট করবেন না, কারণ দে আর নট দ্যাট টিম যারা কিনা 12 পর্যন্ত পজিশনে থাকবে, তাদেরকে কাম ব্যাক করা লাগবে, স্পেশালি যখন আপনার টিমের মধ্যে এত ভালো ভালো কোয়ালিটি ওয়ালা প্লেয়ার আছে। কারণ আপনার কাছে আলভারেজ যে আছে, আপনি তাকে দিয়ে কাজ করাতে পারছেন না, আপনার কাছে আপনার কাছে সোলত আছে, তাও আপনি কিছু করতে পারছেন না, আপনার কাছে কনার গ্যালাগারের মতো প্লেয়ার আছে, পাবলো বারিওস আছে, জান ওব্লাকের মতো গোলকিপার আছে, ল্যান নরমানের মতো ডিফেন্ডার আছে, আপনি তাও যদি কিছু না করাতে পারেন, দেন এটা একটা ব্যর্থতা টাইপেরই একটা প্রজেক্ট হিসাবে আলটিমেটলি হয়ে যাবে কি আটলেটিকো মাদ্রিদ তেমন লেভেলে যাইতে পারি না অ্যাট দি এন্ড। বাট অ্যাট দি এন্ড লা লিগা বর্তমানে রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনার মধ্যে লড়াইটা হয়ে গিয়েছে, কারণ তাদের মধ্যে মাত্র গ্যাপ আছে 2 পয়েন্টের, এবং দুটো টিমই নিজেদের অবস্থায় ভালো পারফর্ম করছে। একদিকে বার্সেলোনা যা কিনা তার আগের লেভেল থেকে এক্সিট করার চেষ্টা করছে, এবং অন্যদিকে রিয়াল মাদ্রিদ যারা কিনা একটা ভালোভাবে প্রজেক্ট বিল্ড করার চেষ্টা করছে। সো হ্যাঁ, এখন বর্তমানে লা লিগা অনেক ইন্টারেস্টিং লেভেলের একটা পজিশনে চলে গেছে, যদিও কেবলমাত্র 5টা ম্যাচই হয়েছে, এখনো অনেক কটা ম্যাচ বাকি, বাট স্টিল ভিডিও বানানো লাগতো, আমি বানিয়েছি, ঠিক আছে। আর স্পেশাল জিনিস সেটা হচ্ছে আগামীকাল ব্যালেন্ডিয়ার, সো ব্যালেন্ডর নিয়ে একটা ভিডিও আসছে, যেখানে স্বাভাবিক বিষয় আমি কন্টেন্ট যেহেতু বানাচ্ছি আসবেই। সো হ্যাঁ, ভিডিওকে লাইক করে দিন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন, দেখা হবে নেক্সট ভিডিও ব্যালেন্ডর নিয়ে, কি আদেও ডিজার্ভ ছিল কি ডিজার্ভ ছিল না। সো হ্যাঁ, আপনার কি মনে হয় ব্যালেন্ডর কে জিতবে, একটা কমেন্ট করে দিন, সো আমিও জেনে যাবো আপনার ওপিনিয়ন কি। সো আজকের মতো এই পর্যন্তই, বাই।